আজকে জগৎবল্লভপুরে সভা ছিল মিঠুনের। মিঠুন নাম না করেই অন্যভাবে তৃণমূলকে আক্রমণ করেছে, যে জনসাধারণের উদ্দেশ্যে বলেছে যে ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাববেন যে আপনারা কাকে ভোট দেবেন। যারা শিক্ষা খেয়ে নিয়েছে, যারা কয়লা খেয়ে নিয়েছে তাদের ভোট দেবেন, না কবির শঙ্কর বোসকে যে স্বচ্ছ ভাবমূর্তি রাখতে ভোট দেবেন? কি বলবেন? শিক্ষা খেয়ে নিয়েছে, কয়লা খেয়ে নিয়েছে, এটা ওরা বলছে। আর আমরা দেখি বিজেপির মঞ্চে যারা কালোয়ার, আসানসোলে যেটা হয়েছে, সম্ভবত রাজেশ ঝা, তাই তো, সম্ভবত রাজেশ ঝা, তাকে দেখা যাচ্ছে যে রিসিভ করতে গেছে এয়ারপোর্টে বিজেপির নেতাকে। তাহলে কারা কারা কয়লা মাফিয়ার সঙ্গে জড়িত বাংলার মানুষ দেখেছে। আর শিক্ষা খাওয়ার কথা বলছেন, সুপ্রিম কোর্ট তো তারও জবাব দিয়েছে যে শিক্ষা ক্ষেত্রে তারা স্টে অর্ডার দিয়েছে এবং সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। বাংলার রাজ্য সরকার কখনো চায়নি যে যারা যোগ্য তারা চাকরি থেকে বঞ্চিত, কখনো চায়নি। মাঝখানে কল্যাণবাবু বলেছিলেন যে স্টে অর্ডার হবে, হ্যাঁ, তখন আমরা দেখেছিলাম, আপনি ঠিকই বলেছেন, কল্যাণবাবু প্রথম দিনই বলেছিলেন যে এটা তো সুপ্রিম কোর্টের স্টে অর্ডার হবে। তার কারণ হচ্ছে যে একজন বিচারপতিকে বিজেপি প্রমোট করেছিল, যে 1 বছর 2 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমাগত কুৎসা করে গেছে নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য বাংলার বুকে, যে সে একজন তৃণমূল বিরোধী মানুষ। সেই ব্যক্তি বিচারকের চেয়ারে বসে এই কাজটা করেছেন, মানে বিচার ব্যবস্থাকে তিনি কলঙ্কিত করেছেন এক কথায়। এবং তিনি নির্বাচনের ঠিক আগে কি করলেন, যে তিনি তার কর্মজীবনটাকে থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে জয়েন করলেন। তা এই যে তার ভূমিকা এবং তার এজলাসে যা যা কেসগুলো হয়েছিল, সেই কেসগুলো একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেল যে তিনি এটা মোটিভেটেড বাই বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে তিনি এগুলো করেছেন নিজের ক্রেডেনশিয়াল তৈরি করার জন্য। তা সেই ক্ষেত্রে এটা তাই হয়েছে। এবং তারপরে আজকে কি হলো, যে কল্যাণবাবু তখনই বলেছিলেন, হাইকোর্টে যখন এটা বলেছিল যে এটা তো সুপ্রিম কোর্টের স্টে অর্ডার হবে। আমি অনেক সিপিএম এর বন্ধু, আমি সিপিএম কে এখানে আমি বলছি, সিপিএম এর অনেক বন্ধু দেখলাম উল্লাস করেছিল, বলেছিল যে ও তো সুপ্রিম কোর্টের প্রথম যে শুনানিটাতে হয়নি স্টে অর্ডারটা। সিপিএম এর বন্ধুরাও বলেছিল বিজেপির সঙ্গে গলা মিলিয়ে যে বটতলার উকিল তো বলেছিল স্টে অর্ডার হবে, হলো না। খুব উচ্ছ্বাস, সোশ্যাল মিডিয়ায় কত পোস্ট। তারপরে তো বাস্তবে দেখা গেল যে কল্যাণবাবুর বক্তব্যটাই সঠিক। তা কাজেই আমরা তো ওই জন্যই তাকে অভিভাবক হিসেবে পেয়েছি, দলও একটা যোগ্য রাজনৈতিক নেতৃত্বকে পেয়েছে, যিনি শুধু রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে দলকে সেই ভিখারি পাসোয়ান থেকে শুরু করে যখন বামফ্রন্টের অন্ধকার দিন, সেই সময় দল যখন খুব সংকীর্ণ অবস্থায় বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করছে, তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলনকে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি বাস্তবে সেটাকে রূপ দিয়েছেন। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে বিজেপির প্রচারে দেশের, আর একদিকে একটা বড় অভিনেতা যাকে মহাগুরু হিসেবে চেনে সবাই, তো কতটা প্রভাব ফেলবে আপনাদের ভোট ব্যাংকে? দেখুন, মহাগুরু মিঠুন চক্রবর্তী বাংলার ছেলে, সিনেমাতে ভালো, কিন্তু তার রাজনৈতিক স্থিরতা নেই। তিনি তিনি সিপিএম এর সময় সুভাষ চক্রবর্তী ঘনিষ্ঠ ছিলেন, তারপরে তিনি দিদির ঘনিষ্ঠ হলেন, রাজ্যসভার সাংসদ হলেন। এবার দেখা গেল তার ছেলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তিনি জড়িয়ে গেল, হ্যাঁ, একটা অন্যায় কাজে তার ছেলে জড়িয়ে গেল। তাকে ছেলেকে উদ্ধার করার জন্য তিনি গেরুয়া জামা পরে নিয়ে, যে দিদিকে তিনি সম্মান করতেন, যে দিদির এতে তিনি সমর্থনে তিনি রাজ্যসভায় একটা স্বীকৃতি পেয়েছিলেন, সেই দিদির বিরুদ্ধে কুৎসা করতে আরম্ভ করলেন। আবার 2 বছর পরে আবার কোনো কলঙ্ক ঢাকার জন্য তিনি আবার বিজেপির শিবির ছেড়ে অন্য কোনো শিবিরে যাবেন কিনা আমরা তো জানি না। তা কাজেই মহাগুরু ফিল্মে ঠিক আছে, মহাগুরুর সিনেমা করেছেন, উনি সিনেমা করুন, কিন্তু তিনি আমার মনে হয় রাজনৈতিক কথা বলার জন্য যে ক্রেডেনশিয়াল দরকার, নিজের যে রাজনৈতিক চলার পথটা যেরকম স্বচ্ছ হওয়া দরকার, সেটা এই মহাগুরুর নেই। আচ্ছা, পাশাপাশি আপনাকে বলি, শেষ প্রশ্ন করি, যে মঞ্চে আপনি অনেকগুলোতেই শেয়ার করেছেন এবং সেখানে শেষ যেটা তৃণমূল সুপ্রিমো ছিলেন, সেটাতে
সাংসদকে দরাজ সার্টিফিকেট দিলেন, কি বলবেন, এটা কিভাবে নিলেন আপনারা? দেখুন, দিদি যেটা বলেছেন প্রথমেই যে আমাদের সাংসদ সম্বন্ধে ও আমার দীর্ঘদিনের পরিচিত, মানে দীর্ঘদিনের সঙ্গী। আপনারা যা নিশ্চয়ই জানেন, আপনারা সাংবাদিক মানুষ, আমরা যারা প্রথম দিন থেকে মানে অনেক দিন ধরে দল করছি, আমরা জানি যে যেদিনকে 21শে জুলাই যেদিনকে 1993 সালে গুলি চলেছিল, সেদিনকে দিদির হরিশ চ্যাটার্জির বাড়ি থেকে যে গাড়িতে দিদি এসেছিলেন কলকাতার রাজপথে, সেই গাড়িটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ড্রাইভ করে দিদিকে নিয়ে এসেছিলেন। তা সেই সঙ্গী আজকে সাংসদ হয়েছে 3 বার। যে মানুষটা বাঁকুড়াতে তার জন্ম, বাঁকুড়াতে লেখাপড়া, গ্রামের এতে লেখাপড়া, সে তার নিজের যোগ্যতা বলে, তিনি নিজের প্রচেষ্টার দ্বারা কষ্ট করে তিনি আজকে কলকাতা শুধু নয় সারা ভারতবর্ষের একটা পরিচিত মুখ হয়েছেন। তা কাজেই দিদি তো দরাজ সার্টিফিকেট দেবেন, এটা তো আমার মনে হয় এটা আমার সাংসদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আইনি লড়াই, দিদির প্রতি তার অন্ধ আনুগত্য এটাকেই প্রমাণ করে।